সেভেন সিস্টার যদি একবার দখল করে চীন, তাহলে তো ভারতের যে 7টা রাজ্য আছে, চিকেন নেক যদি দখল করে 7টা রাজ্য সেভেন সিস্টার, সেটা তো আলাদা আলাদা খণ্ড খণ্ড হয়ে তারা স্বাধীনতা ডিক্লেয়ার করবে। এখন ভারতের তো মানে রিজিওনাল কোনো ফ্রেন্ড নেই। একদিকে চীন বলুন, চীন শত্রু, পাকিস্তান শত্রু, বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক তলানিতে। তাদের জন্যই আমরা আমাদের যে বাতিল করে দিল, ট্রান্সশিপমেন্ট বাতিল করা, যে এতে কিন্তু ট্রান্সশিপমেন্ট বাতিল করাতে কিন্তু তারাই ক্ষতিগ্রস্ত হলো। ওদের রাজস্ব, আমরা যদি 100টা কাপড় আমাদের ইউরোপে পাঠাই বা আমেরিকা পাঠাই, তার 9টা থেকে 10টা কাপড়, আমি সিম্বলিক কথা বলছি, 9টা থেকে 10টা কাপড় দিল্লি এয়ারপোর্ট হয়ে যেত, বাকিটা আমরা অন্য রুটে আমরা পাঠাতাম। এখন এই 9-10টা কাপড়ের বাবদ প্রচুর রাজস্ব পেত তারা, কিন্তু আমাদেরকে চাপে ফেলার জন্য সেই ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল, তাতে তারা রাজস্ব থেকে বঞ্চিত হলো। আর আমাদের ইউনূস সাহেব কী করলেন? তুলা আমদানি বন্ধ করে দিলেন, সুতা আমদানি বন্ধ করে দিলেন। এখন আমাদের দেশের যে সুতা শিল্পগুলি এখন উন্নত হবে। তারপরে 30টি পণ্যর উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন ইউনূস সরকার। ভারত তো অর্থনৈতিকভাবে এমনি শেষ হয়ে, বাংলাদেশ ছিল ভারতের সবচেয়ে বড় বাজার। আপনি চিন্তা করেন, গত এই যে ঈদ উল ফিতরে আমরা সবাই কলকাতা যেতাম শপিংয়ের জন্য, ঈদের শপিং। এবার তো আমরা যাইনি। এই সমস্ত বাংলাদেশি প্রোডাক্ট দিয়ে পুরো ঈদটা আমরা সম্পন্ন করেছি, তাতে আমাদের 5,000 কোটি টাকার সাশ্রয় করেছে। এই 5,000 কোটি টাকা তো ভারতে চলে যেত। ভারত সব দিক দিয়ে আমাদের সঙ্গে, একটি মহিলার জন্য ভারত আমাদের সঙ্গে যেভাবে বৈরিতা করছে, তাতে ভারতেরই লস হচ্ছে। ভারতের পেঁয়াজ আলু পচে যাচ্ছে। ওরা এপ্রিল মাসের 1 তারিখ থেকে মোদী সরকার এই শুল্ক উঠাই দিল, যে বিনা শুল্কেই তোমাদের শুল্ক লাগবে না, এমনি আমরা পেঁয়াজ আলু তোমাদের দিয়ে। বাংলাদেশ তাও নিচ্ছে না। এখন এই পেঁয়াজ আলু সব পচে যাচ্ছে। এবং ওরা এই যে রিপাবলিক টিভির যে ময়ূক রঞ্জন, যাকে মলম বিক্রেতা বলা হয়, সেই মলম বিক্রেতা ময়ূক রঞ্জন এবং ভারতের যে পশ্চিমবঙ্গের বিজেপি প্রধান, যিনি বলেছিলেন যে আমরা ভারতের বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করব না, চাউল আমরা, ওরা এখন ময়ূক রঞ্জনের বাড়িতে গিয়ে এগুলো ছুঁড়ে মারছে। তারপর জুতো পিটে করেছে আপনার এই যে শুভেন্দু অধিকারীকে। ওদের ব্যবসা তো শেষ। কলকাতার হোটেল ব্যবসাগুলো একদম ধ্বংস হয়ে গেছে। পর্যটন শিল্প একেবারে শেষ হয়ে যাওয়াতে হাসপাতালগুলোতে হাহাকার, কর্মী ছাঁটাই, সব ছাঁটাই করে ওরাই কিন্তু শেষ হচ্ছে। এই অবস্থায় যদি তারা পাকিস্তানকে আক্রমণ করে, তাহলে চীন তো বসে থাকবে না। চীন ফায়দা লুটবে। চীন ওই ফাঁকে অরুণাচলটা দখল করে নেবে, সেভেন সিস্টার দখল করে নেবে। সেভেন সিস্টার যদি একবার দখল করে চীন, তাহলে তো ভারতের যে 7টা রাজ্য আছে, চিকেন নেক যদি দখল করে 7টা রাজ্য সেভেন সিস্টার, সেটা তো আলাদা আলাদা খণ্ড খণ্ড হয়ে তারা স্বাধীনতা ডিক্লেয়ার করবে। এমনি তো মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, আসামে স্বাধীনতার আন্দোলন চলছে। তখন এই চিকেন নেকটা যদি চীন দখল করে ফেলে, আর আমরা যদি ভারত এত ব্যস্ত করে, আমরা লালমনির আমাদের দেশে আমরা এয়ারপোর্ট করব। এই এয়ারপোর্টে তো ব্রিটিশরা করে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে লালমনির হাটের যে বিমানবন্দরটা আছে, সেটা ব্রিটিশরা ব্যবহার করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। সেটা আমাদের সরকার আবার নতুন করে তৈরি করছে। ভারতের ভয় হলো ওটা চিকেন নেকের 12 কিলোমিটার দূরে, অর্থাৎ এখানে যদি একটা সর্বাধুনিক এয়ারপোর্ট তৈরি হয়, তাহলে চীন এটার ব্যবহার করবে, বাংলাদেশ ব্যবহার করবে। চিকেন নেক দখল করা কোনো ব্যাপারই হবে না। তো ভারতের তো অনেক ভয়। এটা শুধুমাত্র ভারতের যে অর্থনৈতিক, সামাজিক, কূটনৈতিক যে একটা ধস নেমেছে, সেটা থেকে উপরে ওনার জন্য এই নাটকটা তারা মঞ্চায়ন করেছে। শুধু 26টা লোককে হত্যা করলো তারা। ভারত আলটিমেটলি এর জন্য ভারত ভেঙে যাবে। আপনি দেখেন যে ইন্ডিয়ার যে সেনাবাহিনীর মধ্যে গুর্খা রেজিমেন্ট খুব শক্তিশালী ছিল। এই গুর্খারা কিন্তু নেপালি। নেপাল ঘোষণা দিয়ে দিয়েছে এই গুর্খা রেজিমেন্টে আর কোনো তাদের তরুণকে তারা যেতে দিবে না। এটা নেপাল দিত, এই সৈন্য সাপ্লাই করতো, ওদের তরুণদেরই গুর্খা রেজিমেন্টে দিত। এখন গুর্খা রেজিমেন্ট আস্তে আস্তে এরা রিটায়ারমেন্ট করে গেলে আর গুর্খা রেজিমেন্টে নতুন সদস্য পাবে না ভারত। পাঞ্জাব রেজিমেন্ট যেটা আছে, সেটা খালিস্তানের স্বাধীনতাকামীরা বলছে যে না, আমাদের তরুণদের আমরা এই ভারতীয় সেনাবাহিনী দিব না, আমরা তো স্বাধীনতা চাই, খালিস্তান চাচ্ছি, স্বাধীন খালিস্তান চাচ্ছি। সুতরাং শিখরা এখন যারা ভারতে থাকতে চায়, শিখ রেজিমেন্ট, তারা শুধু ভারতকে সমর্থন করবে। কিন্তু বেশিরভাগ ইয়াং যারা আছে শিখদের মধ্যে, এদের মধ্যে কিন্তু খালিস্তান আন্দোলনটা আস্তে আস্তে মাথাচাড়া দিয়ে উঠছে। আগেও উঠেছিল,
ইন্দিরা গান্ধীর সময় যে স্বর্ণ মন্দিরে যে ম্যাসাকারটা হলো, তারপর তো হাজার হাজার শিখকে হত্যা করলো হিন্দুরা। তো এই দুঃখ তো তারা ভুলে যায়নি, এই দুঃখ তাদের রয়েছে। স্বর্ণ মন্দিরে গুলি ঝাঁঝরা করে দিয়েছিল তারা। এবং পাকিস্তান দেখেন খুব চতুরতা আশ্রয় নিছে, সমস্ত ভারতীয়দের 48 ঘন্টার মধ্যে চলে যেতে বলেছে, কিন্তু শিখদের কিন্তু বলেছে না, তোমাদের যেতে হবে না, তোমরা থাকো। কারণ শিখদের যে মূল তীর্থস্থানটা কিন্তু পাকিস্তানে, ওরা তো রেগুলার আসছে, ইভেন মনমোহন সিং পর্যন্ত এসেছিল, যে ভারতের প্রধানমন্ত্রী। তো সেটা শিখদেরকে হাতে রাখার জন্য পাকিস্তান করলো কি, বলে যে শিখদের ব্যাপারে কোনো রকম রেস্ট্রিকশন নেই। কারণ পাকিস্তান জানে যে শিখদের যদি আমরা হাতে নিতে পারি, স্বাধীন খালিস্তান যদি করতে পারি পাঞ্জাবকে, তাহলে কাশ্মীরকে যদি স্বাধীন করতে পারি, তাহলে পাকিস্তানের প্রধান সেনাপতি বলছে যে প্রয়োজন হলে আমরা 10টা যুদ্ধ করব, কিন্তু আমরা এই কাশ্মীরকে পাকিস্তানের অংশ বানাবো। সুতরাং পাকিস্তানিদের হয় কি জানেন, পাকিস্তানিদের মানে হওয়ার পর থেকেই কিশোর থাকতেই তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে ভারত তোমাদের শত্রু, ক্রাশ ইন্ডিয়া। আমরা ছোটোবেলায় আমরা 65 ওয়ারের সময় আমরা শুনতাম একটা স্লোগান, ক্রাশ ইন্ডিয়া। এটা শুনে শুনে আমরা বড় হয়েছি। 65-এর যুদ্ধ দেখেছি আমরা, 1965 পাকিস্তান যে ইন্ডিয়ার যে যুদ্ধটা 65, তখন আমরা ট্রেঞ্চ, আমাদের প্রত্যেকটা বাসার সামনে আমরা ট্রেঞ্চ কাটতাম। সরকারি উদ্যোগে ট্রেঞ্চ কেটে দিয়েছিল। কাঁচের জানলার মধ্যে আমরা কাগজ দিয়ে, যদি বোম পড়ে কাঁচের জানলা যদি বিস্ফোরণ হয়ে ঘরে ঢুকে যায়, তো তখন তো একটা পুরোপুরি সবার মধ্যে, তখন রাত্রেবেলায় তখন মানে সমস্ত লাইট বন্ধ করে রাখা হতো, লাইট নিভিয়ে রাখা যদি কোনো রকমের। এবং আমার মনে আছে আমরা তখন ছোটো, কেউ যদি সিগারেট খেত দৌড়িয়ে সবাই ঝাঁপিয়ে পড়তো তার উপরে, যে সিগারেট আলোটা উপরে যদি ফাইটার প্লেন থেকে দেখা যায়, ওখান থেকে বোম মারে, অর্থাৎ মানে নৈশ প্রহরা যেটা যতটুকু আছে। তো এরকম ফিলিংস তো ছিল। বাংলাদেশিদের মধ্যে এন্টি ইন্ডিয়ান একটা ফিলিংস সবসময় কাজ করেছে। আপনি দেখুন, আপনি যে অস্ট্রেলিয়ার সঙ্গে যে ভারত যখন ফাইনাল খেলাতে হারলো, তখন কী উল্লাস হলো। আমি দেখলাম যে আজ ঢাকা ইউনিভার্সিটিতে তখন তো টিএসসির মোড়ে তখন তো কোনো বিএনপির ছাত্ররা ছিল না, জামাত ইসলামের ছাত্ররা ছিল না, তখন ছাত্রলীগের কবজায় তারা পর্যন্ত উল্লাসে ফেটে পড়েছিল। তারা বলেছিল আজকে আমাদের ঈদের আনন্দ লাগছে। আমার স্পষ্ট মনে আছে কথাটা। আমি যেটা বললাম যে ভারতের ভাঙন, এটা কি আসলে ভারত থেকেই শুরু হবে? এটা তো বারাক ওবামা, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি, আমার খুবই একজন প্রিয় নেতা, যিনি কিন্তু তিনিও নোবেল পেয়েছেন। আমাদের ইউনুস স্যারকে তিনিও একটা যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্বোচ্চ বেসামরিক পদক, উনি সেই মেডেলটা পরিয়ে দিয়েছেন। সেই বারাক ওবামা তো ভবিষ্যৎবাণী করে রেখেছেন যে ভারত যেভাবে মুসলিম নিধন করছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে, ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এটা আমার কথা না, এটা বারাক ওবামার কথা। সুতরাং এটা তো আমরা দিব্য চোখেই দেখছি। এবং এই ভাঙনটাকে ঠেকানোর জন্যই কিন্তু এই স্ক্রিপ্টেড যে নাটকটা মঞ্চায়ন করা হলো, শুধু নিরীহ 26 জনের প্রাণ গেল। আমরা তাদের এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করছি।